আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। তেল, চিনি, ডাল, পেঁয়াজের শুল্ক কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে চায় মন্ত্রণালয়। ব্যবসায়ীদের সাথে বৈঠকে সতর্কবার্তা। দ্রব্যমূল্য কেউ অতিমাত্রায় নিচ্ছে কিনা, ভোক্তা অধিকার আইন সহ অন্যান্য আইনে যে আইনগত বিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় দেশের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ার সহযোগিতা পাওয়ার আশা প্রধানমন্ত্রীর। আগ্রহী দক্ষিণ কোরিয়াও। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় সারা দেশে শারদীয় দুর্গোৎসব শুরু। কল্পারম্ভ, বিহিত পূজা আর বোধনে দেবীকে স্বাগত জানালেন ভক্তরা। সরকারি প্রতিষ্ঠানে চাকরির নামে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 5 জন গ্রেপ্তার। ই কমার্স প্রতারণার অভিযোগে আটক 8। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। যুগান্তরের গোলটেবিলে সক্ষমতা বাড়ানোর কথা বললেন বক্তারা। নোয়াখালীর বসুরহাটে আবারও সাংবাদিক পেটানোর অভিযোগ। কাদের মির্জার অনুসারী যুবলীগ নেতা হামিদুল্লাহ সহ কয়েকজন দায়ী বলছেন ভুক্তভোগী। চলে গেলেন নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক। বিকেলে নিজ বাসায় মৃত্যুবরণ করেন বুয়েটের এই শিক্ষক। কাল দাফন। ও মানব প্রেমী ছিল, ও ভালোবাসা ছাড়া কিছুই জানতো না। একসঙ্গে অভিনয় করেছি, কত স্মৃতি। যেভাবে তিনি আজকে চলে গেলেন শুনলাম, ওটাও নীরবেই চলে যাওয়া, প্রশান্তির মধ্য দিয়ে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। চাপমুক্ত থাকতে পারলে নেপালকে হারানো সম্ভব মনে করেন মিডফিল্ডার রাকিব। সাফ ফুটবলে ফাইনালের ছক কষছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। তেল, চিনি, ডাল, পেঁয়াজের বাজার অস্বাভাবিক। এ অবস্থায় পেঁয়াজের শুল্ক প্রত্যাহার সহ তেল ও চিনির শুল্ক কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই নিয়ে সচিবালয় ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী দাম সহনীয় রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সচিব। করোনায় এমনিতে গরিব মানুষের সংখ্যা বেড়েছে, তারপরও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংকটে নিম্নবিত্ত ও মধ্যম আয়ের মানুষ। এ অবস্থায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে খেটে খাওয়াদের। আন্তর্জাতিক বাজারে তেল ও চিনির দাম কিছুটা বাড়তির দিকে। ভারতে বন্যার কারণে পেঁয়াজ আমদানিতে এর প্রভাব পড়েছে, কিন্তু এই অজুহাতে কয়েক গুণ দাম বাড়িয়ে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সাথে বৈঠকে এমন অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়ের। ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একটা জিনিস একটু খেয়াল রাখতে বলবো, যে আমরা আপনাদের সাথে বসে আপনাদের সমস্ত কিছু ক্যালকুলেট করে আমরা আপনাদের মতামত নিয়ে কিন্তু একটা অ্যাডজাস্ট করে দিই এবং দামটা বলে দিই। এই দামটা আসলে বাজারে এটা পড়তে গিয়ে, বাজারে এটা ইমপ্লিমেন্ট হতে অনেক দীর্ঘ প্রক্রিয়ায় চলে যায়। দাম কমার ক্ষেত্রে আপনাদের এই যে দীর্ঘসূত্রিতা, আর দাম বাড়ার ক্ষেত্রে আপনাদের অতি মানে কি বলবো যে এই জিনিসটা আমরা একটু আপনাদেরকে ইন্টারভেন করার জন্য দৃষ্টি আকর্ষণ করব। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 25 লাখ মেট্রিক টন। এর চেয়ে 4.5 লাখ মেট্রিক টন বেশি উৎপাদন হয় দেশে। তবুও পচনসহ নানা কারণে আমদানি করতে হয় 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ। তেল ও চিনি প্রায় পুরোটাই আমদানি নির্ভর, আর মসুর ডাল আমদানি করতে হয় চাহিদার অর্ধেকের বেশি। প্রতি বছর উৎপাদন ও আমদানির এমন চিত্র বিবেচনা করে দাম নির্ধারণ করে দেয় মন্ত্রণালয়। এরপরও ব্যবসায়ীরা কেন মানছে না মন্ত্রণালয়ের নির্দেশনা? প্রতিকার হিসেবে কঠোর আইনি ব্যবস্থা ও মনিটরিংয়ের পুরনো কথাই বলেছেন মন্ত্রী ও সচিব। এখানে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবসায়ীদের রেগুলেশনের জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট শক্তভাবে জানিয়ে দিয়েছি। দ্রব্যমূল্য কেউ অতিমাত্রায় নিচ্ছে কিনা, ভোক্তা অধিকার আইন সহ অন্যান্য আইনে যে আইনগত বিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সমস্যা হতে পারে। যার জন্য আমি মনে করি আমাদের জন্য যেগুলো বেঁধে দেওয়া আছে আমরা অলমোস্ট ট্রাই করবো যেন সেগুলো মানুষের ক্ষমতার মধ্যে ক্রয়ের ক্ষমতার মধ্যে রাখা।
ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে না পারলেও বাজার নিয়ন্ত্রণে 4 মাসের জন্য পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাব পাঠানো হয়েছে তেল ও চিনির শুল্ক কমানোরও। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। তার আগে এই 1 মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। যতদিন পর্যন্ত আমরা স্বয়ংসম্পূর্ণ হব না, কখনো কখনো আমাদেরকে সেটা ক্রাইসিসের মধ্যে পড়তে হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে প্রয়োজনীয় নিত্যপণ্যের বিক্রি আরও বাড়ানো হচ্ছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। খাদ্য উৎপাদনের যেমন সঠিক তথ্য নেই, তেমনি নেই চাহিদার তথ্য। আর এই পরিসংখ্যান বিভ্রান্তির কারণে খাদ্যপণ্যের চাহিদা ও যোগান ঠিক রাখা সম্ভব হচ্ছে না, এমন মত খাদ্যমন্ত্রীর। তথ্য বিভ্রান্তির কারণে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি পরিকল্পনা গ্রহণেও সমস্যা দেখা দিয়েছে। সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা বিবিএস এর দায়িত্ব বলেও জানান নীতি নির্ধারকরা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। কৃষি মন্ত্রণালয় বলছে 2019-20 অর্থবছরে দেশে পেঁয়াজের উৎপাদন ছিল 23,81,000 টন। বিপরীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে ওই অর্থবছরে পেঁয়াজের উৎপাদন হয়েছিল 19,53,000 টন। অর্থাৎ একই অর্থবছরে সরকারি দুই সংস্থার মধ্যে পেঁয়াজের উৎপাদনের পার্থক্য 4,30,000 টন। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য ফসলের ক্ষেত্রেও সরকারি সংস্থাগুলোর মধ্যে পরিসংখ্যান বিভ্রান্তি সমস্যা সৃষ্টি করছে বলে জানান খাদ্যমন্ত্রী। তথ্য বিভ্রাট হলো এরকম যে আমাদের প্রকৃত কৃষির উৎপাদনটা কতখানি হয়, বাজার কন্ট্রোলের জন্য সঠিক তথ্যের প্রয়োজন। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে বাজার দর যখন নির্ভর করে, কিন্তু আসল উৎপাদনের তথ্য এবং নন হিউম্যান কনজামশনের তথ্য যদি আমরা সঠিক না পাই, তাহলে মার্কেটিংয়ের কিন্তু সঠিক ব্যবস্থাপনা করা দূর হয়ে পড়ে। দেশে ধানসহ খাদ্যপণ্যের প্রকৃত চাহিদা কত সেই হিসেবও যেমন নেই, তেমনি উৎপাদনেরও সঠিক পরিসংখ্যান নেই, যা পরিকল্পনা গ্রহণে বড় সমস্যা বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। তথ্য বিভ্রান্ত হলে পরিকল্পনা ঠিক হয় না, পরিকল্পনার প্রক্ষেপণ ঠিক হবে না, কোনো মন্ত্রণালয়ের কার্যক্রম নেওয়া, আমদানি সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে, পরিকল্পনা ভুল হবে। কাজেই তথ্যের সঠিকতা গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিশ্চিত হওয়ার জন্য বিবিএসকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে। পরিসংখ্যান বিভ্রান্তি দূর করতে সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার কথা জানায় বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি। Work with BBS is really looking at how they're সঠিকতা নিশ্চিত করার জন্য তথ্য সংগ্রহ পদ্ধতির আধুনিকায়নে আমরা পরিসংখ্যান ব্যুরোর সাথে কাজ করছি। বিশ্বব্যাপী তথ্য উপাত্তের সঠিকতা অত্যন্ত জরুরি। সমন্বিতভাবে একটি বিষয়ে একই সময়ে একই তথ্য নিশ্চিত করা জরুরি। It's easier to measure. জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাছ, পোলট্রি ও গবাদি পশুর খাবার হিসাবে চাল, ভুট্টা সহ অনেক খাবারের ব্যবহার বাড়ছে। এসব বিষয়েও নেই কোনো সঠিক তথ্য উপাত্ত। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের বাজারে তদারকি নেই, তাদের নজর এখন লুটপাটে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাজারে সরকারের কোনো নজরদারি নেই, তাদের নজর লুটপাটে। বাণিজ্যমন্ত্রী দেশের বড় ব্যবসায়ী ভোজ্য তেল, পেঁয়াজের দাম নিয়ে মুখে কুলু পেটেছেন। খবরের কাগজ বেরিয়েছে তলে তলে তারা সিন্ডিকেটে জড়িত। সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে। আগামী বছর পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রকল্পগুলোর উদ্বোধন হলে জনগণই বিএনপির সমালোচনার জবাব দেবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। 20 দলীয় জোটে ভাঙন লেগেছে। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর নির্দেশ দেন তিনি। আহ্বান জানান দাগী অপরাধী, মাদক ব্যবসায়ী ও বিতর্কিতদের দলে স্থান না দেওয়ার। মহানগরে ইউনিট পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন এই প্রথম। তৃণমূল থেকে দল গঠন আর মহানগরে যোগ্য নেতৃত্ব তৈরিতে দলের এই উদ্যোগ। মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে 5টি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধনী আয়োজনে মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দেন। অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। ত্যাগী ও সৎ ব্যক্তিদের দিয়ে মহানগরের তৃণমূল গোছানোর আহ্বান জানান তারা। নিজের লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কুকিল। ভালো মানুষরা যত
আওয়ামী লীগে আসবে, আওয়ামী লীগ ততই শক্তিশালী হবে। বিএনপির শীর্ষ নেতাদের আন্দোলনের ডাক নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, সুসংগঠিত আওয়ামী লীগই এর জবাব দিবে। 4টা প্রকল্প, মেগা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপি সমালোচনার মুখ জনগণই বন্ধ করে দিবে। বকুল সাহেব বড় বড় কথা বলেন, বড় বড় কথা কেন বলেন? লজ্জা করে না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রমে দুর্বল হচ্ছে বিএনপি, ভাঙন ধরেছে বিরোধী শিবিরের জোটেও। সম্মেলন না করে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি। নতুন করে বিরোধীদের আন্দোলনের হাঁকডাক আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ঢাকা দখলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। ঢাকার যে প্রস্তুতি আপনাদেরকে দিতে হবে, ওদের বীজ দাঁত ভেঙে দিতে হবে, ওরা যাতে আর এই বাংলাদেশে কোনো মুখ উঁচে কথা না বলতে পারে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। দেশে তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ দেখা করতে গেলে এই প্রসঙ্গ তোলেন সরকার প্রধান। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত লি ঝ্যাংকিউন জানান, কারিগরি সহযোগিতার পাশাপাশি মেগা প্রকল্পের অর্থায়নের ব্যবস্থা করাও সম্ভব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে চুল্লি স্থাপনের সময় আরেকটি কেন্দ্র করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। তো আমরা জায়গা খুঁজছি, আশা করি এ ব্যাপারে খুব একটা অসুবিধা হবে না। সোমবার প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করেন রাশিয়ার রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ। রূপপুর প্রকল্পের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। এ সময় দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতেও রাশিয়ার সহযোগিতা আশা করেন শেখ হাসিনা। এদিকে দেশে নতুন পরমাণু কেন্দ্র তৈরিতে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের ষষ্ঠ পরমাণু শক্তিধর দেশ দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত জানান, সংযুক্ত আরব আমিরাতেও এমন কেন্দ্র তৈরি করেছে তার দেশ। Obviously, Korea will be very interested in finding opportunity in this country when it comes to the second site of nuclear power plants. আমরা বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অবশ্যই আগ্রহী, কারণ আমাদের সেই দক্ষতা, প্রযুক্তি সবই আছে। সংযুক্ত আরব আমিরাতে আমরা এই ধরনের কেন্দ্র স্থাপন করেছি। And we have already collaborated with the United Arab Emirates. 24টি পারমাণবিক প্রকল্প আছে দক্ষিণ কোরিয়ার। প্রশ্ন আসে, বাংলাদেশে এমন মেগা প্রকল্প স্থাপনে আর্থিক সক্ষমতা কতটা আছে দক্ষিণ কোরিয়ার? I'm not sure about the financial capability. অর্থায়নের বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারবো না, কিন্তু সব ধরনের কারিগরি সক্ষমতা আমাদের আছে। তবে সরকারি বেসরকারি খাতের পাশাপাশি অন্য দেশ থেকেও অর্থায়ন খুব কঠিন কিছু হবে না। We can also collaborate with other countries. সব ঠিক থাকলে 2023 সালে রূপপুরের প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। দ্বিতীয়টি উৎপাদনে আসার কথা 2024 সালে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শুরু হলো 5 দিনের শারদীয় দুর্গোৎসব। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে বিকেলে হয় দেবীর বোধন। 15 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ঢাকের তালে, ধূপ আর শঙ্খের নাদে দেবীর বোধন, অর্থাৎ জাগ্রত হলেন দেবী। 22টি উপাচারে পরিবার সহ বিল্ব শাখায় দেবী দুর্গাকে আবাহনের পর অধিষ্ঠিত হলেন মন্দিরে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে শারদীয় দুর্গোৎসবের আমেজ। 1 বছরের অপেক্ষা শেষে দেবী দর্শন পেল ভক্তকুল। এতদিনের জমিয়ে রাখা সব মনোবাসনা যেন তার কাছে। সন্ধ্যায় মাকে বরণের মধ্য দিয়ে আমরা মায়ের মুখ দেখলাম, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। আমরা যেভাবে আনন্দ করেছি সেভাবে আবার যেন আনন্দ করতে পারি, মার কাছে এটাই প্রার্থনা করি। পরিবারের কল্যাণে শুরু হয়ে গেল দেবী আরাধনা। সন্তানদের কল্যাণে নতুন বস্ত্র পরে অঞ্জলি দেন মায়েরা। ষষ্ঠীর পূজাটা সাধারণত এই স্ত্রী মেয়েরা দিয়ে থাকেন এবং এই তাদের শুধু সন্তান হওয়া নয়, সন্তানের আয়ু, আরোগ্য, বল বৃদ্ধি ইত্যাদি জন্য, মেধা বৃদ্ধির জন্য মানুষের মতো মানুষ সৃষ্টি হতে পারে এবং সেই কারণে এই আরাধনা বা প্রার্থনা করা হয়। এর আগে সকাল 8:59 কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা।
মন্ত্রপাঠ, ঢাকের বোল, কাসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। শাস্ত্রমতে মহালয়া, বোধন ও সন্ধি পূজা এই 3 পর্ব মিলেই দুর্গোৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় করে। ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর প্রার্থনায় অংশ নেন ভক্তরা। করোনা মহামারী কাটিয়ে সুস্থতা ফিরবে পৃথিবীতে, এমন প্রত্যাশা ভক্তদের। মায়ের কাছে একটাই প্রার্থনা, আমরা যে আর কোনো প্রাণঘাতী দেখতে চাই না। বাংলাদেশ আরো উন্নত, সুখী এবং সমৃদ্ধ হয়। সকল অশুভ শক্তি, সকল কিছু থেকে যেন মুক্তি পাক, পৃথিবী সুস্থ হয়ে উঠুক। গুরুত্বপূর্ণ মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি। অন্য বছর স্থায়ীভাবে পুলিশ থাকে, তো বিশেষ কয়েকটি মন্দির ছাড়া আর সমস্ত জায়গায় টহল অবস্থায় থাকবে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নিরাপত্তার কোনো সমস্যা হয় বলে আমরা এখন পর্যন্ত সেটা মনে করি না। রমনা কালী মন্দিরেও সকাল থেকে চলে পুজোর আনুষ্ঠানিকতা। এবার সারা দেশে 32,118টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে 238টি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সবাই মিলেমিশে চলছে বলেই অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে বাংলাদেশ। বনানী পূজা মণ্ডপে দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেদিকেও নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্বোধনী বক্তব্যে এই জাতির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা আর চর্চার উদাহরণ দেন মন্ত্রী। করোনার মধ্যে উৎসবের পরিধি কমলেও পূজার মূল আনুষ্ঠানিকতা আয়োজনে কোনো কমতি রাখা হয়নি বলে জানান তিনি। বলেন, প্রতিমা বিসর্জনের আগে নিজ নির্বাচনী এলাকাসহ আরও কিছু মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। ঢাকা শহরের বড় বড় কেন্দ্রগুলিতে প্রত্যেকটি যাব এ বলে চিন্তা করছি। আর আমার নির্বাচনী এলাকায় সেখানেও প্রায় 15-20টি মণ্ডপ হয়েছে। আমি প্রায়গুলোতেই আমরা যাব, যে সবার সঙ্গেই একই কথা বলবো যে আমরা ধর্ম যার যার, উৎসব সবার, সেই জন্যই আসছি সবার সঙ্গে মিলেমিশে চলার জন্য। বাংলাদেশের ভার্চুয়াল জগতে ই কমার্স ব্যবসার নামে প্রতারকরা সরব। বিভিন্ন অফারের নামে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে তারা। তাই সাবধানে অনলাইনে কেনাকাটার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিআইডি আলাদা অভিযান চালিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ভুয়া চাকরিদাতা সিন্ডিকেটের 5 সদস্যকেও আটক করা হয়েছে। সিআইডির পৃথক 2টি বিভাগ 4টি ই কমার্স কোম্পানির মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগ। থলে.কম ও উইকমের পরিচালক অপারেশন সহ 6 জনকে আটক করা হয়েছে রাজধানীর মিরপুর এলাকা থেকে। আরও 32টি ই কমার্স প্রতিষ্ঠান সিআইডির নজরদারিতে আছে বলে জানিয়েছেন কর্মকর্তা। এই 2টি প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে.কম আর একটা হচ্ছে উইকম। এরকম 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। তাদের কাছ থেকে মামলা হবে, মামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেই সাথে 24ticket.com-এর পরিচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছে টিকিট বিক্রির নামে 50 কোটি টাকার প্রতারণা করেছে। এছাড়াও রিং আইডির এজেন্ট রেদওয়ান রহমানকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে সিআইডি। রিং আইডি মাসে 100 কোটি টাকা লেনদেন করতে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই জাতীয় ই কমার্স ভিত্তিক প্ল্যাটফর্মে যে প্রতারণার অংশগুলো হচ্ছে, এটির ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করছি এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার উদ্দেশ্য হচ্ছে এই প্রতারিত মানুষদেরকে যদি কোনোভাবে কোনো আর্থিকভাবে সহযোগিতার সুযোগ তৈরি করা সম্ভব হয়। সিআইডি কর্মকর্তাদের কাছে প্রশ্ন ছিল, কিউকমের কর্মকর্তা আরজে নীরবের মতো অন্য বিতর্কিত ই কমার্সের কর্মীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? চাইলেই যদি মনে করেন যে আমি এখন সবাইকে ধরে ফেলবো, এটা কি পসিবল? আপনার তো পেতে হবে। কর্মচারী ধরা হয় না তা না, ওখানেও কর্মচারী কিন্তু অ্যারেস্টেড আছে। উইথ দি টাইম আসলে কার কি লায়াবিলিটি সেটা দেখতে হয়। এদিকে সেনাবাহিনী, পুলিশ সহ নানা সরকারি সংস্থায় চাকরি দেবার নামে সিন্ডিকেট গড়ে তুলেছিল একটি চক্র। সেই চক্রের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রতারণার অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি না নিলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে দেশ, এমন সতর্ক বার্তা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে, বাড়াতে হবে সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দৈনিক যুগান্তরে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় সফলতা আছে সরকারের। কখনো বন্যা, কখনো জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়,
প্রায়ই এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় দেশের মানুষকে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে দুর্যোগের সংখ্যা। গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির বিকল্প নেই। ক্লাইমেট চেঞ্জের কারণে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত বাড়বে, প্রস্তুত থাকতে হবে। নগরগুলো আমাদের একটাও প্রস্তুত নেই। গত বছর রংপুরে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকাতে 450 মিলিমিটার বৃষ্টি হলে আপনার এখানে একতলা পানিতে ডুববে। আমরা হচ্ছে আবার সবচেয়ে বেশি বঙ্গুর একটা দেশ, জলবায়ু বঙ্গুর দেশ, সুতরাং আমাদের এখানে দুর্যোগ বাড়বে। স্থানীয় পর্যায়ে সমন্বয়ের সাংঘাতিক অভাব কোনো জায়গায় নাই বললেই চলে। প্রাকৃতিক দুর্যোগের চেয়েও কখনো কখনো ভয়াবহ হয়ে ওঠে মানুষের তৈরি দুর্যোগ। ভবন ধসে পড়া কিংবা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে প্রায়ই। বক্তারা বলছেন, কেবল আইন মানলেই এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব। অবকাঠামোই হলো আমাদের জন্য বড় একটা ফাঁদ। সেজান জুস কোম্পানিতে যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে প্রায় 52 জন লোকের অকাল মৃত্যু ঘটেছে। আমি বলবো যে শুধুমাত্র অবকাঠামোর ত্রুটির জন্য। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি নানা পদক্ষেপের কথা জানান প্রতিমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট কাজ করছেন, যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখছেন। আমি মনে করি যে আজকের গোলটেবিলের সার্থকতা সেদিনই হবে যেদিন আন্তঃমন্ত্রণালয় সভা করে এটাকে আমরা বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো। কখন দুর্যোগ আসবে, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এটি আগাম বলা খুব মুশকিল। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক প্রভূত উন্নতি হয়তো সাধিত হয়েছে আমাদের, কিন্তু তারপর আমাদের আসলে থেমে থাকার কোনো অবকাশ নাই। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অর্থ বন্টনে সুশাসন নিশ্চিতের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন শুকনাছড়িতে প্রশাসন একাডেমির নাম দিয়ে নেয়া 700 একর বনভূমির লিজ অবশেষে 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বন সচিব, ভূমি সচিবকে এই বিষয়ে জবাব দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সম্প্রতি নানা তথ্য গোপন করে 700 একর সংরক্ষিত বনভূমির জমি লিজ নেওয়া হয়। পরে তা জানাজানি হলে কক্সবাজারে সচেতন মহল সোচ্চার হয়ে ওঠে। অভিনেতা, নাট্যকার, নির্দেশক, 21 পদকপ্রাপ্ত শিল্পী ডক্টর ইনামুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টার দিকে বেইলি রোডের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় প্রথম দফা জানাজা শেষে মরদেহ রাখা হয়েছে হিমঘরে, দাফন কাল। এটাই তো বড় ধরনের সামসামি। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, দুই পেশাতেই সমান পারদর্শী ছিলেন ডক্টর ইনামুল হক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 43 বছর শিক্ষকতা করেছেন। তবে এদেশের মানুষ তাকে চিনে গুণী নাট্যকার হিসেবে। 78 বছর বয়সে থেমে গেল বরেণ্য কিংবদন্তি এই নাট্যকারের পথ চলা। ও অনেক নাটক লিখেছে, অভিনয় করেছে, একসঙ্গে অভিনয় করেছি। কত স্মৃতি, কত স্মৃতি। সারাটা জীবন তিনি শিল্পী ভেতরেই ছিলেন, শিল্পী একটা পরিবার তিনি গড়ে তুলেছিলেন। চলচ্চিত্র থেকে শুরু করে সর্বাঙ্গীন আমাদের সিনিয়রদেরকে হারাচ্ছি, এটা অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখজনক। যেভাবে তিনি আজকে চলে গেলেন শুনলাম, ওটাও নীরবেই চলে যাওয়া, প্রশান্তির মধ্য দিয়ে। বেইলি রোডের বাসায় বিকেলে হঠাৎ নিশ্চুপ হয়ে যাওয়ার পর ডক্টর ইনামুল হককে দ্রুত নেওয়া হয় কাকরাইলের একটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন নীরবেই চলে গেছেন তিনি। সন্ধ্যায় আবার বাসায় নিয়ে আসা হয় তাঁর মরদেহ। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মাথার উপর থেকে আমাদের সব ছাতাগুলো চলে যাচ্ছে এবং পটবৃক্ষগুলো চলে যাচ্ছে। আমরা বড় অসহায় বোধ করছি। একটা শিল্পী তৈরি হতে যত সময় লাগে, আসলে চলে গেলে সেটার শূন্যতাটা পূরণ করাটা আসলে খুব ডিফিকাল্ট। উনি খুব নির্ঝঞ্ঝাট একটা মানুষ, অনেক জানা একজন মানুষ। সাম্প্রদায়িক সংস্কৃতির বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিলেন, সেই লড়াইটা যেন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই। সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় শিল্পকলা একাডেমিতে। মঙ্গলবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য ইনামুল হকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 11টার মধ্যে আমরা শহীদ মিনারে নিয়ে যাব, উনি ওখানে থাকবেন। ওখানে যারা শ্রদ্ধা জানাতে চান এখানে আসবেন। সবাই কত ভালোবাসত,
এবং ও ভালোবাসা ছাড়া কিছুই জানতো না, ও মানব প্রেমী ছিল। 1943 সালের 29 মে ফেনী সদরে জন্মগ্রহণ করেন ডক্টর ইনামুল হক। মঙ্গলবার বাদজোহর বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণীজনকে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 19 মাস পর খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো। সকাল থেকে হলে প্রবেশ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। 21 অক্টোবর শুরু হবে ক্লাস। শিক্ষার্থীদের বরণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। হল খুললেও ক্লাসে যেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে আরও 10 দিন। তবুও প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে খুশি তারা। এদিকে ক্যাম্পাসে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এই কার্যক্রম আগামী 2 দিন চলবে। তাছাড়া সচেতনতা বাড়াতে বিতরণ করা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষার নানা উপকরণ। একটা প্রাণের সঞ্চার ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে। সবাই খুব আনন্দমুখর অবস্থায় হলে উঠতেছে। ভালো লাগছে। সবচেয়ে বেশি যেটা মিস করতাম সেটা হচ্ছে ক্যাম্পাস, আমাদের হল। আবদ্ধ থাকার ফলে যে একটা আমাদের মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়েছিল, সেখান থেকে হয়তো আমরা অনেকাংশে বের হয়ে আসতে পারবো। প্রত্যেক শিক্ষার্থীকে মিনিমাম 1 ডোজ ভ্যাকসিন দিতে হবে এবং সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ সহ কয়েকজনের বিরুদ্ধে। হামিদ বসুরহাটের আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত। আহত সাংবাদিক নাসির উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় পৌরসভা ভবনের দক্ষিণ গেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ হামিদের নেতৃত্বে কয়েকজন তার কাছে গিয়ে ফেসবুকে কি লিখেছে তা জানতে চায়। এক পর্যায়ে রিকশার চেইন ও ব্যাট দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। আশপাশের লোকজন নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চলে যান। এই ঘটনায় থানায় কোনো অভিযোগ জানাননি নাসির, তবে মৌখিকভাবে কাদের মির্জা ও তার ছেলেকে বিষয়টি জানিয়েছেন। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। অভিযুক্ত যুবলীগ নেতা হামিদ অবশ্য মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। সরকারি কোনো ব্যাংকের সাথে একীভূত করা হবে না পদ্মা ব্যাংককে। মূলধন ঘাটতি পূরণে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি বিনিয়োগ পেলে অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হবার দরকার হবে না বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। সংকটে থাকা ব্যাংকটি টেনে তুলতে বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি, কিন্তু এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি পদ্মা ব্যাংক। তারল্য সংকট কাটিয়ে উঠতে না পারায় মূলধন সংগ্রহে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা বা সরকারি ব্যাংকের সাথে একীভূত করার প্রস্তাব দেয় পদ্মা। অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় মতামতের জন্য। কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে আলোচনা শেষে পদ্মা ব্যাংকের প্রথম প্রস্তাবের পক্ষে মত দেয়। মূলধন বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা চলছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে প্রাণ গেছে 5 ভারতীয় সেনার। সোমবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পুঞ্চ জেলার একটি গ্রামে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের লুকিয়ে থাকার তথ্য পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গ্রামটি। সে সময় দুপক্ষের মাঝে লড়াই শুরু হয়। ঘটে হতাহতের ঘটনা। গত 8 মাসের মধ্যে সেনাবাহিনীর উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী। গত কয়েকদিনে একাধিক বেসামরিক হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে উপত্যকায়। এদিকে ভেস্তে গেছে লাদাখে ভারত ও চীনের মধ্যকার সামরিক বৈঠক। প্রস্তাবনা নিয়ে মতবিরোধের কারণে সীমান্ত সংকট সমাধানে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। দুর্গম এলাকা থেকে সেনা প্রত্যাহারেও রাজি হয়নি কোনো পক্ষ। চুশুল মালদো সীমান্তে রোববার আলোচনায় বসেন 2 দেশের সামরিক কর্মকর্তারা। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্ত বিবাদ মেটানোর জন্য তারা গঠনমূলক পরামর্শ দেয়, তবে চীন সেই প্রস্তাবে সম্মত হয়নি। বৈঠকে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ফিংচার ও গোগরা এলাকার কাছে এখনও সক্রিয় সেনাবাহিনী। তবে চীনের দাবি ভারতের প্রস্তাব অযৌক্তিক ও অবাস্তব। সাফ ফুটবলের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2টি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনাল, যেখানে প্রথমটিতে চাপমুক্ত থেকে বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে ফিরতে চান মাঝমাঠের অদম্য সেনানী রাকিব হোসেন। টিম ম্যানেজমেন্টও বিশ্বাস করে এবার ফাইনালে ওঠা সম্ভব। নিজেদের সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছে গোটা দল। সোহেল সাদের ক্যামেরায় মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন অলোক হাসান। সমীকরণ জানা শেষ, এবার মেলানোর পালা। নেপালের বিপক্ষে জীবন মরণের ম্যাচের আগে তাই প্রস্তুতিতে সুপার সিরিয়াস টিম বাংলাদেশ। বরাবরের মতো এদিনও শিষ্যদের কৌশল রপ্তের ক্লাস দিয়ে শুরু অস্কারের পাঠশালা। ওয়ার্ম আপ, স্ট্রেচিং এর পর অনুশীলনের সিংহভাগ জুড়ে ছিল মিডফিল্ডে বল দখল আর স্ট্রাইকারদের গোল খরা কাটানোর প্রচেষ্টা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে যে বাড়তি দায়িত্ব নিতে হবে ফরওয়ার্ডদের, সবার মতো সেটি অজানা নয় মিডফিল্ডার রাকিব হোসেনের। গ্যালারিতে বসেই দেখেছেন মালদ্বীপের কাছে সতীর্থদের অসহায় আত্মসমর্পণ। নেপাল ম্যাচে সেই জ্বালা মেটাতে চান অস্কারের প্রিয় ছাত্রটি। দল হারছে, এমনি কষ্ট লাগার ব্যাপার। আমি চাই আমি সামনের ম্যাচে এই আর ভালো করে খেলা ম্যাচটা উইন করতে চাই।
রাকিবের মতোই কার্ড সংকট কাটিয়ে অঘোষিত সেমিফাইনালে ফেরার অপেক্ষায় বিশ্বনাথ ঘোষও। তবে একই কারণে ইয়াসিনের ছিটকে যাওয়া দুশ্চিন্তার নাম বাংলাদেশের জন্য। সাফের শেষ 4 আসরে প্রাপ্তির খাতা শূন্য বাংলাদেশের। হতাশার সেই গল্প এবার বদলাতে চান ফুটবলাররা। ওদের চিন্তা থাকবে ড্র হবে, কিন্তু আমাদের চিন্তা জিতা, কারণ আমরা বেশি প্রেশার থাকবো না, কারণ ওরা প্রেশার বেশি থাকবে, কারণ ওদের ওদের 6 পয়েন্ট, আমাদের 4 পয়েন্ট, আমরা জেতার জন্য খেলবো, কোনো প্রেশার নেই ইনশাল্লাহ। আয়োজকদের উদাসীনতা আর অপেশাদার আচরণের ব্যাপারে সাফকে লিখিত অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। বাস না আসার কারণে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়েছে, যেটা আমরা সাফকে লিখিতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, যাতে এই ধরনের বিষয়গুলো আর পরবর্তীতে না হয় বা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 6 আসর আর দীর্ঘ 16 বছরের অপেক্ষার পথ শেষ হতে যাচ্ছে, যার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হচ্ছে আর একটি ম্যাচের জন্য। নেপালের বিপক্ষে কোনো রকম সমীকরণ নেই, একটি জয় পেলেই পা রাখবে বাংলাদেশ স্বপ্নের ফাইনালে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে গোটা দল। অস্কারের মাথায় কি কাজ করছে সেটি দেখা যাবে মাঠের 90 মিনিটে। অলক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই।